বেশ, তাহলে আজকে আমরা স্টার্ট করছি হচ্ছে ওয়ার্কিবিলিটি। ঠিক আছে, সবাই আইএস কোড খুলেছিস? সবাই আইএস কোড খোলা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। বেশ, তাহলে ওয়ার্কিবিলিটি সম্পর্কে আমরা শর্ট নোট কিছু এখানে লিখে নিই। পেন্সিলে সবাই লিখে নে বইতে। ওয়ার্কিবিলিটির জন্য আমরা কি কি টেস্ট করি আগে সেইটা একটু ব্র্যাকেটে লিখে রাখ। কি কি টেস্ট করা হয় সেগুলো একটু লিখে রাখ, যাতে রিভাইজ দেওয়ার সময় এটাকে দেখলেই হয়ে যায়। প্রথমে হচ্ছে স্লাম টেস্ট, তারপর হচ্ছে কম্প্যাক্টিং ফ্যাক্টর, তারপর কি কি রে? ভিভি টেস্ট। ভিভি টেস্ট। কংক্রিটে ভিভি টেস্ট করা হয়? স্লাম কম্প্যাক্টিং ফ্যাক্টর আর কি ভিভি টেস্ট বেশ ও আর কি ভিভি বলছে কনসিস্টেন্ট। বেশ, ভিভি টেস্ট। কনফিউজ হয়ে গেছে। তো কনফিউজ তো করবোই তো। আর কি বলেছিলাম? ফ্লো টেস্ট, তাই তো? ফ্লো টেস্ট মানে স্যার মিডল টেস্টটা হয় কনসিস্টেন্সি ওটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, আমার ওয়ার্কিবিলিটি টেস্ট গুলো হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এইখানটা উপরটা একটু লিখে নেব ছোট্ট ছোট্ট করে, যে কার ক্ষেত্রে ওয়ার্কিবিলিটি বাড়ে, কার ক্ষেত্রে ওয়ার্কিবিলিটি কমে। প্রথমে হচ্ছে তোর ওয়াটার কন্টেন্টের ক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট বাড়লে ওয়ার্কিবিলিটি বাড়ে, তাই তো? তারপর লিখে রাখ, তারপর কি লিখবো? এগ্রিগেট সিমেন্ট রেশিও, তাই তো? এগ্রিগেট সিমেন্ট এগ্রিগেট সিমেন্ট রেশিও যদি বাড়ে তাহলে কি বাড়ে? ওয়ার্কিবিলিটি বাড়ে না কমে? ওয়ার্কিবিলিটি ইনক্রিজ করে। ইনক্রিজ করে? কমে স্যার কমে। আমি তো ওই জন্যই এটাকে আগে দিলাম, জানি তো এটা ভুল। এগ্রিগেট সাইজ বাড়লে এয়ার ইন্ডিয়ান্স এগ্রিগেট সাইজ বাড়লে ওয়ার্কিবিলিটি কি হয়? বাড়ে। তারপর হচ্ছে রাউন্ড, না স্যার কমবে তো, এগ্রিগেটের সাইজ বাড়লে তো সারফেস এরিয়াটা তো আপনার না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাউন্ড শেপ হলে ওয়ার্কিবিলিটি কমে যাবে। ওয়ার্কিবিলিটি বাড়ে। বাড়বে। সব ভুল বলছিস। অ্যাঙ্গুলার হলে, অ্যাঙ্গুলার শেপ হলে ওয়ার্কিবিলিটি কমে। আর কি কি ছিল বল? আচ্ছা, আর এখানে আর একটা জিনিস অ্যাড করে রাখ, স্মুথ সারফেস যত হবে, স্মুথ সারফেস এগ্রিগেটেড যত হবে ওয়ার্কিবিলিটি তত বাড়ে। এটাও মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে? যত ওয়েল গ্রেড হবে তত হচ্ছে ওয়ার্কিবিলিটি বাড়বে, ঠিক আছে? এয়ার কন্টেন্ট যত বাড়বে, এয়ার কন্টেন্ট মানে কি? এয়ার এন্ট্রেন্ট, এয়ার কন্টেন্ট বলাটা ভুল হবে। এয়ার কন্টেন্ট আর এয়ার এন্ট্রেন্ট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা হচ্ছে এয়ার এন্ট্রেন্ট। এয়ার এন্ট্রেন্ট হলে ওয়ার্কিবিলিটি বাড়ে। আচ্ছা, আর কিছু বাদ রাখলাম দেখ তো। ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়বে ওয়ার্কিবিলিটি তত বাড়বে। আর কিছু বাদ রাখলাম? কিছু বাদ রইল রে? সবই লেখা গেছে। হ্যাঁ, টাইম অফ ট্রানজিট। হ্যাঁ, টাইম ট্রানজিট যত বাড়বে ওয়ার্কিবিলিটি তত কমবে, তাই তো? বেশ, মোটামুটি এইখান থেকেই দেখ, এইখান থেকেই মোটামুটি আমাদের শর্ট কোশ্চেন গুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিগ্রি অফ ওয়ার্কিবিলিটি
আচ্ছা স্যার এইখানটায় ফাইন গ্রেড ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে ওটা লিখুন, ফাইন এগ্রিগেট ফাইন এগ্রিগেটের ক্ষেত্রে কি হয়, ফাইননেস যত বাড়ে কমে, বল স্যার ওয়ার্কেবিলিটি কমে, বাকিরা বল। আমি এটা ফাঁকা রাখলাম, এটা আমি লাস্টে ধরবো, ফাইন্যান্সে আমি স্যার জানি স্যার স্ট্রেন্থটা স্যার বাড়ে স্যার, এটা সবাই ভাব। কিন্তু স্যার ওয়ার্কেবিলিটিটা বাড়ে ঠিক হতে পারে ভুল হতে পারে, কেন হচ্ছে আমাকে সেটা যুক্তি দিবি, যাক পরে সব লাস্টে দেখবো আমি। আচ্ছা এইখানটা লেখ কনসিস্টেন্সি, পেন্সিলে করে সব লিখে নে। এখানটা কনসিস্টেন্সি হেডিং দে, এইখানটা লিখে দে কম্প্যাক্টিং ফ্যাক্টর। আমরা সব ভ্যালুগুলো একেবারে লিখে রাখবো এখানে, কম্প্যাক্টিং ফ্যাক্টর। তারপর হচ্ছে এখানে লিখে রাখ, লাস্টে লিখে রাখ ভিবি ডিগ্রি। ঠিক আছে, দেখ ফার্স্ট এডটা, এই যে ফার্স্ট এডটা হচ্ছে ভেরি লো ওয়ার্কেবিলিটি, যেটা সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সি হচ্ছে ভেরি ড্রাই। ঠিক আছে, মাস কংক্রিট, লাইট রেইনফোর্স, এই যে ভ্যালুগুলো আছে সেইটা হচ্ছে আমাদের আসবে ড্রাই এর সেকশনের ক্ষেত্রে। লো মানে হচ্ছে ড্রাই, দাঁড়া ড্রাইটা লো এর একদম লেভেলে রাখ, একদম হচ্ছে এটা হচ্ছে ড্রাই। ঠিক আছে, আচ্ছা আগে ভ্যালুগুলো বসিনি। ভেরি ড্রাই এর ক্ষেত্রে কম্প্যাক্টিং ফ্যাক্টর কিসের জন্য হয়, 0.7 থেকে ভ্যালু কত হয় 0.8। ঠিক আছে, এইটা এখানটা ব্র্যাকেট একটা নোট হিসাবে লিখে রাখ, লিখে রাখ বেস্ট ফর দিস কন্ডিশন, বেস্ট ফর দিস কন্ডিশন। অর্থাৎ ভেরি ড্রাই ক্ষেত্রে আমাদের কম্প্যাকশন ফ্যাক্টর টেস্টটাই সবচেয়ে ভালো, বেস্ট ফর দিস কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা এরপর বলছি প্রথম যে এটা আছে ডিগ্রি অফ ওয়ার্কেবিলিটি ভেরি লো, লো এই ধরনের হলে আমাদের সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, তাই তো, সেটাই বললাম। আচ্ছা ভিভির ক্ষেত্রে ইউনিট হচ্ছে আমাদের সেকেন্ডে আসে, সবচেয়ে লো হলে তার ইউনিট কত হয়, ভেরি লো হচ্ছে 12 থেকে 20। ঠিক আছে, এবার দেখ ড্রাই লো ওয়ার্কেবিলিটির ক্ষেত্রে কম্প্যাক্টিং ফ্যাক্টর কত হয় 0.8 থেকে 0.85। দেখ এখানে 25 থেকে 75 আছে। আমি একটা কোশ্চেন দিয়েছিলাম যে মাস কংক্রিটিং এর ক্ষেত্রে কত আমাদের লাগে স্লাম্প ভ্যালু, তাই তো, এই কোশ্চেনটাই দেখ এখানে, এখানে ভ্যালুটা দেওয়া আছে 25 থেকে 75, আমরা দিয়েছিলাম 25 থেকে 50। ভিভি ডিগ্রি 6 থেকে 12, এই ভিভি ডিগ্রির ভ্যালুটা হচ্ছে একবার এসএসসি জেইতে এসেছিল, এসএসসি জেই না এইতে এসেছিল একবার, যে মাস কংক্রিটের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভিভি টেস্টের হচ্ছে ভ্যালু কত হয়। ঠিক আছে, হলো। এইখানে দেখ আমরা একদম নিচে চলে যাচ্ছি মিডিয়ামে, মিডিয়ামের ক্ষেত্রে এইখানে হচ্ছে এই যে তিনটে, প্রথম এই যে তিনটে, প্রথম তিনটেকে আমরা বলবো প্লাস্টিক নেচার, কনসিস্টেন্সি হচ্ছে প্লাস্টিক থাকে, মিডিয়াম হলেও প্রথম তিনটে হচ্ছে প্লাস্টিক। ঠিক আছে, বুঝে গেছে, দাঁড়া প্রথম তিনটাকে না বলে এইটাকে পুরোটা দে, এইগুলোকে আমাদের যে হেভি রেইনফোর্স, বিম, স্ল্যাব, কংক্রিট এইসব জিনিসগুলো আসছে, এইগুলো হচ্ছে তোর আমাদের সেমি প্লাস্টিক আর প্লাস্টিকের মধ্যে থাকে। সেমি প্লাস্টিক, ঠিক আছে, সেমি প্লাস্টিক মানে এই সবকটা কিন্তু প্লাস্টিকের নেচার, সেমি প্লাস্টিক প্লাস প্লাস্টিকের নেচারের মধ্যে থাকে। যেগুলো হচ্ছে একটু কম জল লাগে সেইগুলো হচ্ছে তোর আমার সেমি প্লাস্টিক হবে, যেগুলো একটু বেশি জল লাগে সেগুলো প্লাস্টিক, এগুলো কিন্তু সবকটা মিডিয়ামের মধ্যে। তাহলে সেমি প্লাস্টিক যেগুলো তাদের ভ্যালুটা হচ্ছে তোর 50 থেকে 100-র মধ্যে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই সেমি প্লাস্টিক প্লাস্টিকের ক্ষেত্রে এই সবকটার ক্ষেত্রেই আমার কম্প্যাকশন ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 0.85 থেকে তোর 0.95, তাই তো, একদম এই ভ্যালুটা থাকে দুটোর ক্ষেত্রেই।
ঠিক আছে। আর এর ক্ষেত্রে হচ্ছে স্ল্যাম্পের ভ্যালু দুটো আলাদা করে দেখিয়ে দিয়েছে, যে দেখ 75 থেকে 100, মানে 75 থেকে 100 মিনস হচ্ছে আমার এই দুটো ভ্যালু। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, অন্য কালারে হাইলাইট করে দিচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবি। এই দুটোর ভ্যালু হচ্ছে পাম্প কংক্রিট যেটা, এইটার স্ল্যাম্পের ভ্যালু হচ্ছে একদম 75 থেকে 100, ঠিক আছে। আর এইখানে হচ্ছে এই হেভি রেনফোর্স সেকশন বিম কলাম, ওটা 120 হয়ে যায়, যেটা পাম্প কংক্রিট যেটা না, ওটা 120 কাছাকাছি যায়। ওটা না, কোড তোকে যেটা বলছে সেটাই তোকে ফলো করতে হবে। এবার ওদের যে আপডেট যে রেজাল্টটা দিয়েছে ভালো করে বোঝ। এখন আমাদের কোড যেটা দিচ্ছে, কোড হচ্ছে গীতা, কোড যা বলবে তাই আমরা মেনে চলবো। এবার আমরা অ্যাবার্টমেন্টটা দেখবো যে যদি আপডেট করে, নিশ্চয়ই আপডেট করেছে, ঠিক আছে। এখন আমরা অ্যাবার্টমেন্টটা আমি ধরছি না, যা লেখা আছে শুধু সেইটাই এখন ধ্রুব সত্য হিসেবে মেনে চল, ঠিক আছে। লাস্টে যখন আমরা অ্যাবার্টমেন্টটাকে কারেক্টেড করবো, কারণ আমাদের এই নোটটা আবার কারেকশন হবে, ওই জন্য আমি বারবার বলছি সবাই পেন্সিলে লেখ, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই চেঞ্জেস গুলোকে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ভিভি টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে তোর 3 থেকে 6 প্লাস্টিকের ক্ষেত্রে। আচ্ছা, এখানে ট্রেঞ্চ ফিল্ড ইনসিটু পাইলিং, এই দুটোকে আমরা বলবো হচ্ছে সেমি ফ্লুইড, ঠিক আছে। এই দুটো হচ্ছে আমাদের সেমি ফ্লুইড, ঠিক আছে। এর ক্ষেত্রে হচ্ছে এটা হাই, সেমি ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে এটা 0.95 থেকে একদম হচ্ছে 0. এটা হচ্ছে একদম 0.99 এর কাছাকাছি ভ্যালু থাকে, ঠিক আছে। এইটা যেমন আছে ঠিকই আছে, এর ভ্যালু হচ্ছে যেটা 0 থেকে 3 এর মধ্যে। আর ট্রেডমিক এটা হচ্ছে একদম হচ্ছে পুরো ফ্লুইড স্টেটে থাকবে, ঠিক আছে, একদম ফ্লুইড স্টেট, ঠিক আছে। ভেরি হাই, এর হচ্ছে একদম ভ্যালু হচ্ছে পুরো অ্যাপ্রোপ্রিয়েট 1 হয়, 0.99.99% এর কাছাকাছি হয়, এটা হচ্ছে পুরো 1 এর মধ্যেই ধরা হয়, ঠিক আছে। এর যেটা আসবে তার উপর বেস করে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা একটু রেকটিফাইটা করিয়ে দিই, বলছি যখন আমি, কারণ এটা দেখেছি, আমি রেকটিফাইটা করিয়ে দিই। তোরা একদম অ্যাবার্টমেন্ট 1 এ চলে আয়, একদম দেখ তো সবাই অ্যাবার্টমেন্ট 1টা। অ্যাবার্টমেন্ট 1টা কোথায় রে, কত নম্বরে আছে দেখ, দেখে বল আমাকে। ও এই যে, এই দেখ, আমি যেটাকে কারেকশন করলাম এরা এখানেই পুরোপুরি কারেক্টেড করে দিয়েছে, দেখেছিস। দেখ, এটাকে মিডিয়াম রেখেছে, এটাকে মিডিয়াম রেখেছে, এটাকে 50, এটাকে 75, বুঝতে পারছিস। এটাকে হাই রেখেছে, এটাকে হাই রেখেছে। তোরা যেটা বলছিলিস না পাম্প কংক্রিটে 75 থেকে 120, এটা কিন্তু 100ই রাখবি, কোড যা বলছে তাইতে সেটাই মেনে নিতে হবে, চেঞ্জেস কিছু হয়নি। শুধু এখানে লেখাটা ছিল না, লেখাটাকে আপডেট করেছে, আর এখানে গ্রাফের ভ্যালুটাকে চেঞ্জেস করেছে, যেটা আমি এখানে অলরেডি করে দিয়েছি। কে সবাই বুঝতে পারলি? ঠিক আছে, আমরা অলরেডি এখানটা আপডেট করে নিয়েছি। স্যার হুম যে ওটা তো নিউ কোড দাও নাই। নিউ কোডের অনুযায়ী তো আমরা, দেখ আমি যেটা বলছিলাম সেইটাই ওরা আপডেট করে দিয়ে দিয়েছে। তাহলে এইখানটা যেটা, এইটা হচ্ছে তোর সেমি প্লাস্টিক রাখ, আর এইখানটা প্লাস্টিক যেখানটা আছে এইখানটা হচ্ছে তোর, এইটা এখানটা লিখে দে মিডিয়াম। ওরা যেখানটা লিখেছে এইখানটা যা শুধু অ্যাডটা করেছে, এখানটা মিডিয়াম লিখে দিয়েছে, এই মিডিয়াম লেখাটা ছিল না, মিডিয়াম লেখাটা অ্যাড করেছে, ঠিক আছে। তাহলে এটা ঠিক হয়ে গেল। তাহলে ওয়ার্কিবিলিটি থেকে যে যে কোশ্চেনগুলো আছে মোটামুটি আমরা এখান থেকে করে নিলাম। এবার এইখানেই একটা জিনিস আমরা একটু দেখব, দেখ এখানে কোডটা বলছে, দেখ ইন এ ভেরি লো ক্যাটাগরি অফ ওয়ার্কিবিলিটি, যদি খুব লো ক্যাটাগরি ওয়ার্কিবিলিটি হয়, ওয়্যার স্ট্রিক্ট কন্ট্রোল ইজ নেসেসারি, ফর এক্সাম্পল পেভমেন্ট কোয়ালিটি কন্ট্রোল, measurement of workability by determination of compacting factor will be more appropriate than slump, যেটা আমরা বলছিলাম। তাহলে এই লাইনটা আমরা একটু দাগ মারবো, মেজারমেন্ট অফ ওয়ার্কিবিলিটি কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট হচ্ছে স্লাম্পের থেকে লো ওয়ার্কিবিলিটির ক্ষেত্রে ভালো, অ্যান্ড এ ভ্যালু
and a value of compacting factor is suggested এত। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ভেরি হাই ক্যাটাগরি যেটা হচ্ছে আমাদের এই ট্রেমিক কংক্রিট যেটা বলছিল, এই নতুন নাম্বারটা থেকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারেন। In the very high category of workability, measurement of workability by determination of flow will be appropriate। ঠিক আছে, এই দেখ এখানে কি বলছে, দেখ এই যে ট্রিমিক কংক্রিট যেটা, এই যে টেস্টটা, এইটা বলছে আমাদের ফ্লো টেস্ট দিয়ে আমরা করতে বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখানটা একটু নোট করে জাস্ট লিখে রাখবো যে এই যে এটা হচ্ছে, এইটা হচ্ছে শুধু আমরা ফ্লো টেস্ট দিয়ে মেজার করব। ঠিক আছে, তাহলে প্রথম দিকের যে টেস্টগুলো আছে, এই দেখ প্রথম দিকে, তাহলে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রথম দিকের যে টেস্টগুলো আছে এইটা হচ্ছে কম্প্যাক্টিং ফ্যাক্টর দিয়ে টেস্ট করব। কম্প্যাক্টিং ফ্যাক্টর, ঠিক আছে। মিডিয়াম সাইজের যেগুলো আছে সেগুলোকে আমরা স্লাম্প দিয়ে করব। ঠিক আছে, তারপরে যত প্লাস্টিক যত হাইয়ের দিকে যাবে সেটাকে আমরা ভিবি দিয়ে করব। না, আমি উল্টো বললাম, তাই কি? তাই কি প্রথমের দিকগুলো ভিবি দিয়ে, এইগুলো হচ্ছে তোর ভিবি দিয়ে সবচেয়ে ভালো হবে, ড্রাই থেকে সেমি প্লাস্টিক। কারণ ভিবি টেস্টটা যেটা হচ্ছে সেটা ভাইব্রেট করে করা হয়, তাই তো? এইটা হচ্ছে তাহলে ভিবি দিয়ে সবচেয়ে বেস্ট হবে, আর এই দিকটা হচ্ছে তোর স্লাম্প দিয়ে বেশি হবে সবচেয়ে ভালো। ঠিক আছে, এই সবকটা জিনিসই কিন্তু স্লাম্প দিয়ে হয়। ঠিক আছে, এমন নয় যে এইটার জন্যই করা হয়, তবে বেস্ট হচ্ছে কোনগুলো সেইগুলো হচ্ছে আমরা এখানে তোর রেকটিফাই করিস। ঠিক আছে, তাহলে ওয়ার্কেবিলিটি থেকে সবকটা কোশ্চেন মোটামুটি এখানে কভার আপ হয়ে গেল। সবাই হলে বলবি। সেগুলো নামান, ওটুকু নামান, আরো আমাকে উপরে লেখা লিখতাম, উপরে লেখাগুলো লিখতাম, না লিখে বাদ, উপরে উপরে কোডের উপরে যেটা লিখেছিলাম ওয়াটার কন্টেন্ট বাড়লে ওয়ার্কিবিলিটি লিখে নে চট করলে। দেখতে পাইনি স্যার, নামান এইটা উপরে বলতে কোনটা রে? এখানটা? এই তো এইগুলো এইগুলো, ঠিক আছে আবার তুলে দিলেন স্যার। স্যার 7.1.1 ওই যে ওখানে দাগটা যেটা মারলেন না, ওই ব্যাপারটা একটু বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দেবেন। হ্যাঁ, ওই মেজারমেন্ট অফ ওয়ার্কিবিলিটি। এইটা কি বলছে যে খুব লো ওয়ার্কিবিলিটি যদি হয় তার ক্ষেত্রে এরা বলছে যে স্লাম্পের থেকে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টটাই সবচেয়ে ভালো। ঠিক আছে, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টটাই করা উচিত লো ওয়ার্কিবিলিটির ক্ষেত্রে। আর একটা বলছে যে এই লো ওয়ার্কিবিলিটি কম্প্যাক্টিং ফ্যাক্টরের যে ভ্যালুটা সেটা মোটামুটি ভ্যালু করে 0.75 থেকে 0.8 এর মধ্যে। ঠিক আছে, ঠিক আছে বলছি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা ডিউরাবিলিটিটা একটু করব। ডিউরাবিলিটিটা আইএস কোড দেখার আগে আমরা হচ্ছে ডিউরাবিলিটি সম্পর্কে আমরা একটু লিখে নেব, নোট আকারে আমরা একটু লিখে নেব। ঠিক আছে, দাঁড়া এখানে কি দিয়েছে নাকি নোট লিখতে দরকার আছে? না, এখানে দিয়ে দিয়েছে, আমাদের নোট লেখার দরকার নেই। এখানে ডিউরাবিলিটি যেটা আমি বলতে চাইছি সেটা এখানেই দেওয়া আছে। ঠিক আছে, তো ডিউরাবিলিটিটা কি বলছে দেখ, ভালো করে দেখ। ডিউরেবিলিটি খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। Durability definition দেখ, a durable concrete is one that performs satisfactorily in the working environment during its anticipated exposure condition during service। অর্থাৎ হচ্ছে আমার একটা কংক্রিট তার পুরো সার্ভিস লাইফে সে তো বিভিন্ন ধরনের ওয়েদারের সম্মুখীন হবে, তাই তো? হয়তো খুব বৃষ্টি জল হচ্ছে, বা হয়তো খুব রোদ্দুর হয়েছে, বা খুব ড্রাই ওয়েদার। ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্ডিশন হতে পারে, এনভায়রনমেন্টাল কন্ডিশন। তো সেই এনভায়রনমেন্টাল কন্ডিশনে সে কিরকম ভাবে টিকে থাকছে, যে যত বেশি টিকে থাকতে পারবে তার ডিউরেবিলিটি হচ্ছে তত বেশি। ঠিক আছে, তো
তো ডিউরাবিলিটি যেটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে কি কি ফ্যাক্টরের উপর ডিউরাবিলিটি ডিপেন্ড করে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য ডিউরাবিলিটি, আমি এগুলো সবুজ কালিতে লিখছি মানে কি, এটা হচ্ছে আমাদেরকে জেনে রাখতে হবে। লাল কালিগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, ভালো করে জিনিসটা বোঝো। লাল কালিতে যেগুলো আমি মার্ক করছি সেই ভ্যালুগুলোকে মুখস্থ রাখতে হবে, কারণ সেই ভ্যালুগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে। আর যেগুলো সবুজ কালি দিচ্ছি সেইগুলো হচ্ছে তোর আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এইগুলো থেকে ইনডাইরেক্টলিও অনেক সময় কোশ্চেন আসে। আচ্ছা, কি কি ফ্যাক্টরের উপর ডিউরেবিলিটি ডিপেন্ড করে দেখ এখানে। সবার প্রথম হচ্ছে তোর এনভায়রনমেন্ট কিরকম আছে, কভার এমবেডেড স্টিল, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে নমিনাল কভার, যেটা এখানে আমাদের যে নমিনাল কভারটা সেটা কতটা দেওয়া হচ্ছে তার উপর ডিউরেবিলিটি স্টিলের ডিপেন্ড করছে। কারণ যত পাতলা কভার হবে স্টিলটা হচ্ছে কোরোশনের হওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। দ্য টাইপ অ্যান্ড কোয়ালিটি অফ কনস্টিটিউয়েন্ট মেটেরিয়াল, কি ধরনের মেটেরিয়াল ইউজ করছি তার উপর। দ্য সিমেন্ট কন্টেন্ট অ্যান্ড ওয়াটার সিমেন্ট রেশিও অবশ্যই। ওয়ার্কম্যানশিপ টু অবটেন ফুল কম্প্যাকশন অ্যান্ড এফিসিয়েন্ট কিউরিং, ওয়ার্কম্যানশিপ মানে কি, কতটা এফিসিয়েন্ট কাজ হয়েছে। আমার যদি লেবারগুলো যদি স্কিল লেবার না হয়, তাহলে যখন ভাইব্রেটার তো ইউজ করবে, সেই ভাইব্রেটার যদি ঠিকঠাক করে না চালাতে পারে, তার মধ্যে তো এয়ার গ্যাপ অনেক থেকে যাবে কংক্রিটের মধ্যে। তাহলে কংক্রিটের মধ্যে এয়ার গ্যাপ থেকে গেলে তার স্ট্রেংথ কমে যাবে, ডিউরেবিলিটিও কমে যাবে। আর লাস্টে বলছে তার শেপ অ্যান্ড সাইজ অফ মেম্বার, কি ধরনের শেপের মেম্বার আছে তার উপর কিন্তু ডিউরেবিলিটি অনেকটা ডিপেন্ড করে। একটা মাস কংক্রিট স্ট্রাকচারের ডিউরেবিলিটি কিন্তু একটা লাইট স্ট্রাকচার রেখে ডিউরেবিলিটি থেকে অনেক বেশি হয়, ঠিক আছে। এবার হচ্ছে দেখ কি কি রিকোয়ারমেন্ট, এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। রিকোয়ারমেন্ট অফ ডিউরেবিলিটি লেখা হয়নি, মার্ক করবি। ডিউরেবিলিটি মানে কি টেকসই ব্যাপারটা? টেকসই কতটা টেকসই, ঠিক আছে। তোকে আমি ধর চড় মারলাম, তুই কতটা আমার চড়টাকে সামলাতে পারছিস, সেইটাই হচ্ছে তোর ডিউরেবিলিটি। বুঝতে পেরেছি। বুঝে গেছিস তো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখ তাহলে ডিউরেবিলিটি রিকোয়ারমেন্টের মধ্যে কি কি আসছে। শেপ অ্যান্ড সাইজ অফ মেম্বার, কোন মেম্বারের শেপ অ্যান্ড সাইজ কিরকম হবে তার উপর ডিপেন্ড করবে। প্রথম লাইনটা আমাদের মনে রাখতে হবে, দ্য শেপ অ্যান্ড ডিজাইন ডিটেলস of exposure structure should be such as to promote good drainage of water and to avoid standing pool rundown of water. আমার কোনো একটা স্ট্রাকচারের শেপ আমাকে এমন ভাবে বানাতে হবে যে ওই স্ট্রাকচারের উপর যদি জল পড়ে সেই জলটা যেন ওই স্ট্রাকচারের মধ্যে না দাঁড়িয়ে থাকে। মানে কি বললাম, স্ট্রাকচারের শেপটা আমি এমন কখনোই বানাবো না যে যেখানে হচ্ছে বৃষ্টি পড়লেই জল হচ্ছে অনেকদিন ধরে জমা পড়ে থাকে। ধর একটা তুই ছাদ বানালি, সাপোজ ধর তুই একটা ছাদ বানালি, আমরা ছাদ দেখবি যখনই ছাদ বানাই নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছিস ছাদের মাঝখান থেকে দেখবি বোথ সাইড একটুখানি করে ঢালু থাকে না, ঢালু রাখি কি রাখি না। একটু দাঁড়া বল বল, এই পড়া ক্লাস করছি, বল ভাই স্টুডেন্ট পড়াচ্ছেন না, বল না। বেশ রাতে ফোন করছি। ও আচ্ছা ঠিক আছে, আমি রাতে দিয়ে ফোন করছি। তাহলে হচ্ছে তোর ছাদের হচ্ছে তোর এটা তো সবাই নিশ্চয়ই দেখেছিস যে ছাদটা কিন্তু পুরো একদম প্লেন একদম হরাইজন্টাল হয় না, কিছুটা ইনক্লাইন হয়, তাই তো, যাতে ড্রেনেজটা খুব ভালোভাবে হতে পারে। ছাদে যদি জল জমে ওই জলটা কি হয় তোর হচ্ছে আমাদের ভেতর দিয়ে কংক্রিটের ভেতর দিয়ে ঢুকে দেখবি ঘরের দেয়াল দিয়ে বয়ে হচ্ছে জলটা পড়তে থাকে। এবার যত এরকম হবে তার ডিউরেবিলিটি স্ট্রাকচারে কমতে থাকে, ঠিক আছে। সুতরাং আমার শেপ সাইজের ক্ষেত্রে ড্রেনেজ কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় নম্বর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটাকে আমি রেড মার্কে করছি, এক্সপোজার কন্ডিশন, ঠিক আছে। আমাদের এক্সপোজার কন্ডিশন কিরকম টাইপের হবে, এখানের মধ্যে আমাদের এই ক্লজটার সবকটা ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, ঠিক আছে, আর হচ্ছে এক্সট্রিম। এই পাঁচটা ওয়েদার কন্ডিশন আমাদের কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। মাইল্ড মানে কি, মাইল্ড মানে হচ্ছে আমাদের একদম নর্মাল যে ওয়েদার, ঠিক আছে।
মাইল্ড মানে হচ্ছে আমাদের একদম আদর্শ ওয়েদার, যেখানে হচ্ছে তোর হচ্ছে ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর, খুব গরমও থাকে না, খুব বৃষ্টিও হয় না, ঠিক আছে, মানে যেখানে সবার থাকার হচ্ছে স্বপ্ন থাকে, ঠিক আছে। তো দেখ এখানে কি বলছে মাইল্ডের ক্ষেত্রে, concrete surface protect against weather and aggressive condition except those situated in coastal area, কোস্টাল এরিয়া ছাড়া কিন্তু বলছে, এক্সেপ্ট দো সিচুয়েটেড ইন কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া সামুদ্রিকের আলাদা হচ্ছে তোর ওয়েদার থাকে। সামুদ্রিক যে হচ্ছে তোর সমুদ্রের ধারে যে দেখবি যে হোটেলগুলো বানায়, তাদের কিন্তু আমাদের নর্মাল ধর তুই ধর বর্ধমানে আছিস, সাপোজ তুই বর্ধমানে আছিস, বর্ধমানের যে বিল্ডিং এর যে স্ট্রাকচারের যে নেবার ক্ষমতা, সমুদ্রের ধারে দীঘাতে যে বিল্ডিং গুলো হবে তার কিন্তু লোডের পরিমাণটা বেশি হবে। কারণ কি, কারণ বর্ধমানে যে উইন্ডের যে ফোর্সটা আমরা ধরি সেটা কিন্তু আমরা দীঘাতে সেটা নয়। দীঘাতে কিন্তু সমুদ্র যেহেতু আছে তার মধ্যে হাওয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি বিল্ডিংটার ওপর কিন্তু আছড়ে পড়ে, ঠিক আছে, ফলে স্ট্রাকচারটা আরো বেশি লোড নিতে হয়। মডারেটটা কি বলছে দেখ, কংক্রিট সারফেস শেল্টার্ড ফ্রম সিভিয়ার রেন অ্যান্ড ফ্রিজিং ওয়েস্ট ওয়েট, ঠিক আছে, সিভিয়ার রেন ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে, কংক্রিট এক্সপোজ টু কনডেনসেশন অ্যান্ড রেন, কনডেনশন মানে কোনো জায়গায় যদি হচ্ছে খুব ভারী বৃষ্টিপাত হয় যেটা বলছে। কংক্রিট কন্টিনিউয়াসলি আন্ডার ওয়াটার, কোনো আন্ডার ওয়াটার কোন যদি স্ট্রাকচার হয় তাহলে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে কন্ডিশন এনভায়রনমেন্ট কিন্তু আমরা মডারেট হিসাবেই ধরবো। এই প্রত্যেকটা এনভায়রনমেন্ট কন্ডিশনের উপর হচ্ছে আমাদের গ্রেড অফ কংক্রিট হচ্ছে চেঞ্জেস হয়, যেটা আমি দেখবি টেবিল নাম্বার 5 এ আমি ওদেরকে দেখাবো। আগে এই জিনিসটা ভালো করে বুঝে নে, মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নে যে কোন কন্ডিশনটা কিরকম হয়, ঠিক আছে। তারপরে দেখ মডারেট মানে কি বললেন? মডারেট মানে হচ্ছে, মাইল্ড মানে হচ্ছে একদম আদর্শ ওয়েদার, ঠিক আছে, মডারেট মানে হচ্ছে মাইল্ডের থেকে একটু খারাপ, সিভিয়ারটা হচ্ছে একদম খারাপ, ভেরি সিভিয়ার মানে হচ্ছে মানে খুবই বাজে অবস্থা, আর এক্সট্রিম মানে হচ্ছে যেখানে হচ্ছে সারাক্ষণই ঝড় বৃষ্টি সমুদ্রের ঢেউ লেগেই আছে, সেই ধরনের স্ট্রাকচারকে বলবো এক্সট্রিম, ঠিক আছে। এক্সট্রিম মানে হচ্ছে ধর কিরকম স্ট্রাকচার বলবো, যেখানে হচ্ছে তোর ভূমিকম্প হয় খুব, যেমন জাপানের যে স্ট্রাকচারগুলো হয় যেখানে সুনামি হওয়ার পসিবিলিটি খুব বেশি, সেই সমস্ত স্ট্রাকচারগুলো হচ্ছে এক্সট্রিম স্ট্রাকচার। এক্সট্রিম স্ট্রাকচার খুব কমই হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম আমাদের যে বিল্ডিং গুলো হয় সেগুলো হচ্ছে তোর আমাদের ধর এইখানে যে স্ট্রাকচার গুলো হয়, ধর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে স্ট্রাকচার গুলো হবে সেগুলো সব মাইল্ডের মধ্যেই পড়ে, কারণ আমরা যেটা হয় আমরা হচ্ছে সমতল ভূমিতে আছি, ঠিক আছে, খুব ভালো জায়গায় আছে। তো আমাদের এখানকার স্ট্রাকচার যেগুলো হয় সেগুলো হচ্ছে মাইল্ড আর মডারেটের মধ্যেই ধরা হয়। সামুদ্রিক জায়গার যে স্ট্রাকচার গুলো হয় যেখানে হচ্ছে ধর আমাদের ঘূর্ণিঝড়, উড়িষ্যার যে তটভূমি যে জায়গাগুলো যে বিল্ডিং হয়, সেই বিল্ডিং গুলোর হচ্ছে আমাদের স্ট্রাকচারটাকে এনভায়রনমেন্টটাকে আমরা সিভিয়ার ধরি, কারণ বছরে দেখবি একবার না একবার ওখানে সাইক্লোন তো লেগেই থাকে, এটা তো সবাই জানিস, তাই তো। তো এই জন্য হচ্ছে ওখানকার যে স্ট্রাকচারের যে কন্ডিশনটা ধরবো যখন, তখন সেটাকে আমরা সিভিয়ার ধরবো। ভেরি সিভিয়ার মানে হচ্ছে একদম খুব বাজে অবস্থা, ঠিক আছে, মানে সেখানে হচ্ছে কন্টিনিউয়াসলি লেগেই আছে। আর এক্সট্রিম মানে হচ্ছে সেটা হচ্ছে তার উপর আর কিছুই হতে পারে, সেখানে কোনো স্ট্রাকচার টিকে থাকা মানে বিশাল বড় ব্যাপার। তো কি কি হলো, কংক্রিট ইন কন্ট্যাক্ট অ্যান্ড বারিড আন্ডার নন অ্যাগ্রেসিভ সয়েল অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে, কংক্রিট সারফেস শেল্টার্ড ফ্রম স্যাচুরেটেড সয়েল এয়ার কোস্টাল এরিয়া, এগুলো মোটামুটি দেখে নিবি। সিভিয়ার দেখ কি বলছে, এক্সপোজ টু সিভিয়ার রেন অল্টারনেটিং ওয়েটিং অ্যান্ড ড্রাইং অকেশনালি ফ্রিজিং। সিভিয়ার মানে কি, যেখানে খুব বড় তুষারপাত হয়, এইসব জিনিসগুলো যেগুলো হচ্ছে। কমপ্লিটলি ইমার্জ ইন সি ওয়াটার, কোন স্ট্রাকচার দেখ সিভিয়ারের ক্ষেত্রে পুরোটা ডুবে থাকে, মডারেটের ক্ষেত্রে কিন্তু অর্ধেকটা হচ্ছে কিন্তু ডুবে থাকতে পারে। যেমন হচ্ছে কোনটা হচ্ছে তোর ব্রিজের পায়ার, ব্রিজের পায়ারটা কি হয়, অর্ধেকটা হচ্ছে জলের তলে থাকে, অর্ধেকটা উপরে থাকে, কিন্তু সিভিয়ার তখন ধরবো যে স্ট্রাকচারগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে জলের তলায় থাকছে। কংক্রিট এক্সপোজ টু কোস্টাল এরিয়া, দেখ আমি যেটা বলছিলাম যে সমুদ্রের যে এলাকার যে স্ট্রাকচারগুলোকে সেটাকে হচ্ছে আমরা সিভিয়ার হিসেবেই ধরছি, ঠিক আছে। ভেরি সিভিয়ারটা দেখ, সারফেস এক্সপোজ টু সি ওয়াটার স্প্রে, কোরোশন ফিউমস, সেভারিং ফ্রিজিং কন্ডিশন। সিভিয়ার স্প্রে মানে কি, ধর আমাদের হচ্ছে সবচেয়ে বেশি সমুদ্র উত্তাল হয় কোথায় বল, মোটামুটি জিওগ্রাফিতে পড়ি, সমুদ্র উত্তাল কোথায় মোটামুটি জানিস বলতো,
এনি আইডিয়া? কোন একটা জায়গা বল যেখানে হচ্ছে সমুদ্র খুব উত্তাল হয়ে থাকে সবসময়, আইডিয়া আছে? শুনতে পাচ্ছিস ভাই? আচ্ছা তো প্রশান্ত মহাসাগরের যে তটভূমিতে যে সমস্ত যেগুলো আছে, প্রশান্ত মহাসাগরে আছে সবচেয়ে খারাপ অবস্থা দেখবি আমাদের একদম আফ্রিকার ঠিক তলাতে, আফ্রিকার ঠিক তলার যে জায়গাটা হয়, ধর এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, তাই তো? এইখানটা বলা দেখবি কেপ অফ গুড হোপ। আফ্রিকার, সাউথ আফ্রিকার একদম এই তলার জায়গাটাকে বলা হয় কেপ, এখানে একটা পাহাড় আছে কেপ অফ গুড হোপ, ঠিক আছে? এই জায়গার সমুদ্র হচ্ছে খুব উত্তাল থাকে, কারণ এইখানে হচ্ছে আটলান্টিক মহাসাগরের জল আর হচ্ছে ভারত মহাসাগরের জল এসে পুরোপুরি একদম মেশে, ঠিক আছে? এইখানে সমুদ্র হচ্ছে মারাত্মক উত্তাল থাকে। এই সমস্ত জায়গায় যে স্ট্রাকচার গুলো হবে, এটা ধর আফ্রিকা, আফ্রিকা এই সমস্ত জায়গার যে স্ট্রাকচার গুলো হবে সেগুলো হচ্ছে সবসময় ভেরি সিভিয়ার, ঠিক আছে? আর দেখ এইটা আমরা যেটা বললাম যে এক্সট্রিম যেটা টাইডাল জোন, যেখানে হচ্ছে সবসময় হচ্ছে ঢেউ খেলছে, সুনামি টুনামি হওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে? এই ধরনের জায়গাকে বলা হচ্ছে আমাদের এক্সট্রিম জোন, ঠিক আছে? তো ডিউরাবিলিটিতে আমাদের এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। শুভজিতের এত লেট হলো কেন? ঠিক আছে, আচ্ছা এইখানে ডিউরাবিলিটির মধ্যে আমরা কিছু পয়েন্ট একটু লিখে রাখবো। আচ্ছা এখানে পয়েন্টটা লেখার দরকার নেই, এখানেই আছে আমাদের। আচ্ছা অ্যাব্রাসিভ স্পেশালিস্ট লিটারেচার মেবি এটা দরকার নেই, এইটা আমাদের দরকার, ফ্রিজিং আর থ্রোয়িং, ঠিক আছে? এটা কিন্তু আমাদের দরকার। ফ্রিজিং আর থ্রোয়িং মানেটা কি বলতো? কি রে, কে বলতে পারবি? ফ্রিজিং আর থ্রোয়িং মানে হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে তোর ঠান্ডা আর গরম কন্ডিশন যে জায়গায় সবসময় লেগেই থাকে, হয় একটা সময় দেখবি খুব খুব ঠান্ডা, আবার একটা সময় দেখবি খুব গরম। যেটার হচ্ছে কন্ডিশন হয় দেখবি হচ্ছে বিশেষ করে মরুভূমি অঞ্চলগুলোতে বেশি হয়। দিনের বেলা দেখবি প্রচন্ড রকম ভাবে গরম হয়, রাতের বেলা দেখবি প্রচন্ড ঠান্ডা হয়, তাই তো হয় মরুভূমিতে। কি রে, শুনতে পাচ্ছিস সবাই? ঠিক আছে, তো এটা দেখ বলছে ওয়েট কন্ডিশন ইজ ডিউরেবল টু অবটেইন বাই দ্য ইউজ সুটেবল এয়ার এন্টারিং অ্যাডমিক্সচার। তো যেখানে হচ্ছে ফ্রিজিং থ্রোয়িং হচ্ছে তোর কন্ডিশন হয়, সেইখানে কিন্তু অবশ্যই আমাদের এয়ার এন্টারিং অ্যাডমিক্সচার দিতে হয়। এয়ার এন্টারিং অ্যাডমিক্সচার কি করে? এই টেম্পারেচারের আনব্যালেন্সটাকে অনেকটা কন্ট্রোল করে। এয়ার এন্টারিং অ্যাডমিক্সচার যদি থাকে তাহলে দেখবি স্ট্রাকচার হচ্ছে খুব হয়। আমি এই জিনিসটা পড়িয়ে তোদের বাস্তব একটা বিল্ডিং হয়েছে মরুভূমিতে, আমি সেই বিল্ডিংটা তোদের ছবি দেখাবো, তোরা নিউজটা হয়তো পড়েছিস কিনা আমি জানি না, কিন্তু আমি নিউজটা দেখাবো। সিভিলের একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের ইন্ডিয়াতে, এই রিসেন্টলি তৈরি হয়েছে, আমি দেখাচ্ছি তোদের। ওয়েন কংক্রিট আমি দেখাচ্ছি, ওয়েন কংক্রিট ইজ লোয়ার দ্যান M50 আন্ডার used under this condition, mean total air content by volume of fresh concrete at the time of delivery into condition should be, এখানে আমাদের এই ভ্যালুটা মনে রাখতে হবে। লোয়ার দেন M50 গ্রেডে যদি হয় তাহলে নমিনাল ম্যাক্সিমাম সাইজ এগ্রিগেট কত হতে হবে, আর এয়ার এন্টারিং পার্সেন্টেজ কত থাকতে হবে বাই ভলিউম, ঠিক আছে? এটা মনে রাখ, বাই ভলিউম, এটা লিখে রাখ এখানটা, বাই ভলিউম, ঠিক আছে? 20 সাইজের যদি এগ্রিগেট ইউজ করি প্লাস মাইনাস হচ্ছে এই 5-এর কাছাকাছি পার্সেন্টেজ ধরবো, 40-এর যদি ধরি 4%-এর কাছাকাছি আমরা এটা কিন্তু ধরবো, ঠিক আছে? এই যে দুটো ভ্যালু বললাম এইটা হচ্ছে যদি আমাদের বিলো কি বললাম M50 তলায় যদি হয়, ঠিক আছে? আর একটা পয়েন্ট আছে সেটা আমরা একটু দেখে নিই, এক্সপোজ টু সালফেট অ্যাটাক। সালফেট অ্যাটাকের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি করব? সালফেট অ্যাটাকটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সালফেট অ্যাটাক কোথায় সবচেয়ে বেশি হতে পারে বলতো, কোন কোন স্ট্রাকচারের ক্ষেত্রে?
হুম সমুদ্রের তীরে তীরে যেগুলো হয় সেগুলো সালফেট অ্যাটাক। ইন্ডাস্ট্রিয়াল যে বিল্ডিং গুলো হয় তাতে হচ্ছে সালফেট অ্যাটাকটা সবচেয়ে বেশি হয়, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল, কারণ কি ওখানে কেমিক্যালের এটা তো সবচেয়ে বেশি, TRIA, তাই তো? ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং লিখে রাখে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সালফেট অ্যাটাকের পসিবিলিটিটা বেশি হয়। তো এখানে কি বলছে দেখ, আমাদের এইখানটা মনে রাখতে হবে সালফেট অ্যাটাকের ক্ষেত্রে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা নিচ্ছি, এখানে কি বলছে দেখ, required at different sulfate concentration in near neutral groundwater having pH হচ্ছে 6 থেকে 9। ঠিক আছে, আমাদের এইটা মনে রাখতে হবে যে সালফেট অ্যাটাককে এক্সপোজ করার জন্য আমাদের পিএইচ এর ভ্যালু ওয়াটারে কত থেকে কতর মধ্যে রাখতে হয়। ঠিক আছে, এই ভ্যালুটা মোটামুটি একটু রাখতে হবে। এবার আমি যেটা বলছিলাম যে অল্টারনেট ফ্রিজিং থ্রোয়িং যে স্ট্রাকচারটা হয় তার জন্য আমাদের যে একটা স্কুল বানানো হয়েছে, ঠিক আছে, স্কুল বিল্ডিং ইন স্যার ওই সালফেট এটা জিনিসটা স্যার অনেক কি জন্য হয় একটু বলবেন ডিটেইলসে? এ সালফেট এটা মেইনলি কি ওয়াটারের জন্য হচ্ছে? দাঁড়া 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 দাঁড়া, সিভিল স্ট্রাকচার একটা এত সুন্দর বিল্ডিং আমাদের বানানো হয়েছে, মানে চিন্তার বাইরে। মানে এই স্ট্রাকচারটা এমন ভাবেই বানানো হয়েছে, বিল্ডিং এর স্ট্রাকচারটা এটা হচ্ছে 50 ডিগ্রি তাপমাত্রারও হচ্ছে সাস্টেন করতে পারে বিল্ডিংটা। দেখাচ্ছি না পড়ো পড়ো বাবু, ঠিক আছে। এই স্ট্রাকচারটা দেখ, মানে আমাদের মানে খুব প্রশংসিত হয়েছে এই স্ট্রাকচারটা। এটার নামটা আমি ভুলে যাচ্ছি, এগুলো জেনে রাখতে হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এগুলো তোদের জানা উচিত। এই যে এই বিল্ডিং স্ট্রাকচারটা এমন ভাবেই বানানো হয়েছে যে তোর রানী রত্নাবতী স্কুল, দেখ জয়সলমীরে এটা বানানো হয়েছে। দেখ বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখ, এটা একটা স্কুলের স্ট্রাকচার, কিন্তু আমাদের ইন্ডিয়াতে একটা স্কুলের স্ট্রাকচারটা দেখ পুরো অনেকটা ডিম্বাকৃতি শেপের করা হয়েছে। ঠিক আছে, এই ডিম্বাকৃতির শেপটা কেন করা হয়েছে বলতো? এনি আইডিয়া? দেখ ডিম্বাকৃতি শেপটা করার মেন কারণ হচ্ছে আমাদের কোনো জায়গায় যখন হিট ডাইরেক্ট পড়ে না, কোনো স্ট্রাকচারের উপর যখন হিট ডাইরেক্ট পড়ে, সেই স্ট্রাকচারটা তোর এক্সপ্যান্ড হতে স্টার্ট করে। ঠিক আছে, এবং এই স্ট্রাকচারটা ডিম্বাকৃতি করার মেন কারণ হচ্ছে এ যে হিটটাকে ট্রান্সফার করবে, যে যত বড় স্ট্রাকচার হবে সে তত বেশি চারিদিকে হিটটাকে ট্রান্সফার করবে। ঠিক আছে, এদের স্ট্রাকচারের দেখ মুখটা, অভিমুখটা দেখ, দুটোর কিন্তু একই দিকে আছে। এটা লক্ষ্য করছিস? এই জিনিসটা দেখ, দুটো স্ট্রাকচারের মুখের অভিমুখ কিন্তু একই দিকে আছে, অর্থাৎ সূর্যটা হচ্ছে আমাদের ঠিক এই পোর্শন দিয়ে যাচ্ছে। আমার মাউসটাকে সবাই দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস তো? সূর্যের মুখটা কিন্তু ঠিক এই পাশ দিয়ে যাচ্ছে, অর্থাৎ সূর্যের আলোটা দেখ এই তার স্ট্রাকচারটার উপর এমন ভাবে পড়ছে, পুরো আলোটা কিন্তু এইখান থেকে পুরো ডাইরেক্ট রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে। ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে বাইরে বেরিয়ে গিয়ে হচ্ছে স্ট্রাকচারটাকে আরো তোর অনেকটা ন্যাচারাল শেপে দিচ্ছে। ঠিক আছে, ঠান্ডা করে রাখছে। ঠিক আছে, এখানটা দেখ আরো।
যাক এটা একটু দেখিস তোরা, ইন্টারেস্ট থাকলে জিনিসগুলো একটু, এগুলো একটু স্টাডি করবি, স্টাডি করা উচিত, অনেক কিছু জানতে পারবি। ঠিক আছে, বিল্ডিং এর স্ট্রাকচার কেন এইভাবে বানানো হচ্ছে না বানানো হচ্ছে, মানে স্ট্রাকচারটা এমন ভাবেই বানানো যে ওই তুই যতই গরম হোক না কেন, তুই ভেতরে ঢুকলে দেখবি ঠান্ডাই লাগবে। এই যে স্ট্রাকচার, একটা প্রজেক্টের একটা বিল্ডিং এখন পর্যন্ত তৈরি হয়েছে, বাকিটা এখন পর্যন্ত হয়নি। এটা স্যার স্কুল না? এটা স্কুলটা পুরোটা। সবসময় স্কুলটা না স্ট্রাকচারটা এমন ভাবে ডিজাইন হয়েছে, স্কুলটার মধ্যে সবসময় হচ্ছে রোদের ছায়াটা পড়বে, ডাইরেক্ট রোদটা পড়বে না। তোরা ভালো করে জিনিসটাকে লক্ষ্য কর, দেখ সব জায়গায় কিন্তু ডাইরেক্ট যে রোদ্দুরের যে অ্যাকচুয়ালি যে পুরো এটা, সেটা কিন্তু দেখ ভেঙে যাচ্ছে চারিদিক থেকে। ঠিক আছে, এইভাবে জিনিসটা বানানো হয়েছে। ঠিক আছে, মানে স্যার একটা ওয়ালের ছায়া একটা ওয়ালের পড়ে যাচ্ছে। রোদ্দুরটাকে পুরোপুরি ও ডিফ্লেক্ট করে দেয়। ঠিক আছে, বেশ, তাহলে আমাদের কংক্রিটের ক্ষেত্রে এইটুকুনি মোটামুটি আমাদের হয়ে গেল। এবার কংক্রিট যে কভারটা, সেটা আমরা যখন আরসিসি করব সেই সময়টা দেখব। কংক্রিট মিক্স প্রপোর্শনটা আমরা মিক্স ডিজাইনটা যখন করব সেই সময়টা আমরা আলোচনা করব। এখানে আলোচনা করার আগে, মিক্স প্রপোর্শন আলোচনা করার আগে আমি এখানে আগে আমাদের এই যে এটা কংক্রিট গ্রেড, সেইটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এইটা হচ্ছে আমি একদম লাল কালি দিয়ে দেবো, টেবিল 5 যেটা, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট কত লাগে, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিও কত হতে হবে, মিনিমাম গ্রেড কংক্রিট কত হতে হবে, ডিফারেন্ট এক্সপোজার পারমিশন উইথ নর্মাল ওয়েট অফ এগ্রিগেট 20 mm নমিনাল ম্যাক্সিমাম সাইজ, 20 mm সাইজ এগ্রিগেটের উপর বেস করে আমাদের কোন স্ট্রাকচারের ক্ষেত্রে কত গ্রেডের কত কি রাখতে হয় সেটা আমাদের জানতে হবে। তো ফার্স্ট আছে দেখ প্লেন কংক্রিট, তারপর হচ্ছে রেইনফোর্সমেন্ট কংক্রিট। পিসিসির ক্ষেত্রে মিনিমাম কত, আরসিসির ক্ষেত্রে মিনিমাম কত। মাইল্ড কন্ডিশন মানে আমরা বলেছিলাম যে একদম আদর্শ যে জায়গাটা। ঠিক আছে, মাইল্ডের ক্ষেত্রে দেখ মিনিমাম সিমেন্ট কন্টেন্ট, মিনিমাম সিমেন্ট কন্টেন্ট যেটা সেটা কত 220। আমাদের মনে রাখতে হবে এই ভ্যালুগুলো, ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্ট রেশিওর ভ্যালুগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ভ্যালুটা মনে রাখতে হবে। মিনিমাম সিমেন্ট কন্টেন্ট আরসিসির ক্ষেত্রে কত, পিসিসির ক্ষেত্রে দেখ 220, আরসিসির ক্ষেত্রে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট হচ্ছে 300। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখ আরসিসির ক্ষেত্রে মিনিমাম ওয়াটার কন্টেন্ট কত রাখতে হচ্ছে, যা আরসিসির ক্ষেত্রে মিনিমাম ওয়াটার কন্টেন্ট কত রাখতে হচ্ছে দেখ 0.55, এটা হচ্ছে 0.55, এটা হচ্ছে 0.6, আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন ছিল যে আরসিসির ক্ষেত্রে দেখ মিনিমাম গ্রেড অফ কংক্রিট হচ্ছে M20। এখানে কোডে স্পষ্ট বলে দিয়েছে যে আরসিসির ক্ষেত্রে মিনিমাম গ্রেড কংক্রিট হচ্ছে M20। ঠিক আছে, তারপরে আসছে মডারেট কন্ডিশন মিনিমাম গ্রেড কংক্রিট হচ্ছে, মডারেট কন্ডিশনের ক্ষেত্রে দেখ পিসিসির ক্ষেত্রে মিনিমাম গ্রেড হচ্ছে M15 ধরা হয়েছে। ঠিক আছে, পিসিসি দেখ M15, M20, M25 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। ম্যাক্সিমাম আরসিসির ক্ষেত্রে ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে দেখ 0.4 দেওয়া আছে। মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে খুব মনে রাখবি, এটাও দেখ 0.4। ঠিক আছে, এই জিনিসগুলোকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এইখানের মধ্যে আমাদের এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে মিনিমাম আমার যে সিমেন্ট কন্টেন্টটা পেলাম পিসিসি, এইটা হচ্ছে টোটাল যে ওয়েট কংক্রিটের হবে তার হচ্ছে 15 থেকে ধর 15, হ্যাঁ কত হবে, এটা কত হবে বলতো, 15.4%-এর কাছাকাছি অলমোস্ট হয়, 15%-এর কাছাকাছি হয়, টোটাল ওয়েটের 15%-এর কাছাকাছি হয়। আর এইটা যেটা সেটা হচ্ছে 21%। টোটাল যে ভলিউম হয় তার 21% হচ্ছে আমাদের সিমেন্ট নিতে হয়, এটা হচ্ছে তোর এই নিতে হয়। ঠিক আছে, আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে এটা তো আমরা বলেই দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের এই 2 নম্বর কোডটা আমাদের একটু মনে রাখতে হবে, মিনিমাম গ্রেড অফ প্লেন কংক্রিট আন্ডার মাইল্ড এক্সপোজার কন্ডিশন ইজ নট স্পেসিফাইড। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, যদি কোশ্চেন দিয়ে দেয় তখন বলতে হবে নট স্পেসিফাইড। এখানে এরা স্পষ্টই বলে দিয়েছে যে আমার স্পেসিফাই করার দরকার নেই। ঠিক আছে, তো এটা একটা সবার দেখা হয়ে গেছে।
দাঁড়ান স্যার দাঁড়ান। চটপট করে নিন। এই পার্সেন্টেজটা কি হুম পার্সেন্টেজটা 15 থেকে 15 এর ক্ষেত্রে আমাদের যে পার্সেন্টেজটা আমরা করছি এটা হচ্ছে যে টোটাল আমার যে ওয়েট অফ কংক্রিট নেওয়া হচ্ছে তার মধ্যে সিমেন্ট কতটা হচ্ছে সেইটার রেশিওটা আমাদের বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে যখন আমরা কংক্রিট মিক্সটা করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা তোরা কর, আমি কত দিকে এটা 15 থেকে 15.4, ঠিক আছে? 5 মিনিটের ব্রেক নিচ্ছি, গল্প টল্প কর, আসছি তো। শুনতে পাচ্ছিস সবাই? ঘুমিয়ে গেলি নাকি রে? হ্যাঁ স্যার। সব ঘুমিয়ে গেলি নাকি? আচ্ছা এইখানটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমরা এবার মিক্স কংক্রিট আমরা শুরু করব, তার আগে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? কংক্রিট মিক্স ডিজাইনটা আমি করাবো, দাঁড়া এক মিনিট। ঠিক আছে, দেখ কংক্রিট মিক্স প্রপোর্শন এই লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা কিন্তু আমরা রেড মার্ক করব। প্রথমে দেখ দেখতে পাচ্ছি না তো। আসছে না? সেকেন্ডে সবাই কিন্তু দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে? না এখনো দেখা যাচ্ছে না স্যার দেখা যাচ্ছে। কেন দেখাতে যাওয়ার কথা? দাঁড়া, দাঁড়া আমি আবার লেফট হয়ে জয়েন হচ্ছে এরকম।